সেই জায়গাটাতে আপনার মুক্তিযুদ্ধের উপর সারা দেশে এই হামলাগুলো, আপনি যদি বলেন নির্মমতার চূড়ান্ত হচ্ছে এই বিএনপি বগুড়ায় শক্তিশালী, সেখানে কি আওয়ামী লীগ রাজনৈতিক দল নেই? আওয়ামী লীগ দল করে এবং সেখানেও বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয়, বিএনপিও আছে আওয়ামী লীগও আছে। গোপালগঞ্জে বিএনপির সংগঠন নেই, আওয়ামী লীগ সেখানে প্রবল, কিন্তু গোপালগঞ্জে কি বিএনপি উৎখাত হয়ে গেছে বা করতে পারে না? এই এনসিপির যাওয়াটা, নেহায়েত নিরীহ মানুষকে আর্মি দিয়ে পুলিশ দিয়ে গুলি করে হত্যা, এটা হচ্ছে ভয়াবহ দিক। ওই মোজাম্মেল সাহেব মুক্তিযোদ্ধা, ওনার বাড়িতে গিয়ে লুটপাট করে মানুষকে পিটিয়ে মারা, তারপরে জনপ্রতিরোধ তৈরি, এবং যারা জনপ্রতিরোধ করে তার মধ্যে অপারেশন কি নাম দিল, ডেভিল হান্ট ঘোষণা। মানুষের অতিষ্ঠতার সীমাগুলো ওই সব জায়গায় ক্রস করেছে। এই এনসিপি যখন একের পর এক আপনার কখনো পরিচয় হচ্ছে এনসিপি না তো কি বলে ওটা, সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন, এই এরাই মিলে তো, এদের মূল নেতা তো পিছনে তো মূলত ডক্টর ইউনূস। ঘরে ঘরে গিয়ে মিডিয়া হাউসগুলোতে হামলা চালিয়েছে, সামান্যই বাইরে এসেছে। ৭১ টেলিভিশনের কার্যালয়টা ২ দিন পর পর যে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে। এই অবস্থাটা তো মানে ৭১ টিভিও এখনো নিউজ করতে পারেনি তাদের অফিস কতবার জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটিএন নিউজ জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে মানে তছনছ করেছে ভেঙে। সময় গ্রুপ যেটা আপনার নাইমুল ইসলাম খানের, ওই গ্রুপের সবগুলো মিডিয়া একেবারে গুড়িয়ে দিয়েছে, সাংবাদিকদের ধরে ধরে পিটিয়েছে। অতিষ্ঠিত মানুষকে চূড়ান্ত বিপন্ন করা বা মানুষকে অতিষ্ঠিত করে ফেলার যে কাজটা এনসিপি এই সব জায়গায় করেছে। আমরা চূড়ান্ত রূপ দেখলাম এই প্রথম আলো, যাদের ওদের ব্যাকার তো এই আন্দোলনের এক ধরনের সমর্থক, পৃষ্ঠপোষক, ডেইলি স্টার, তাদের অফিসে যখন হামলা হলো, কখনো শিবির পরিচয়ে বলেন, আর এনসিপি পরিচয়ে বলেন, বা তৌহিদি জনতা পরিচয়ে বলেন, জিনিসগুলো তো একই। আচ্ছা, বা বাজারে হামলা, মানুষের প্রতি যে মানুষকে চূড়ান্ত উত্ত্যক্ত করা, মানুষকে এই যে ঘরে ঘরে স্কুলে স্কুলে গিয়ে শিক্ষকদের পেটানো, ছাত্রছাত্রীদের ব্যবহার করে শিক্ষকদের হেনস্থা করা, এই জিনিসগুলো বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছে। এবং এর সবগুলো আসলে খেলোয়াড় এই এনসিপি নামক দলটা, যারা মূল পৃষ্ঠপোষক, তাদের ছাত্র সংগঠনের নাম মনে হয় কখনো ছাত্র শক্তি, কখনো আবার যুব শক্তি, এগুলো শক্তিদ্বয় ইউনূসের সব শক্তির কেন্দ্র, এই একই জিনিস। মূল বিপর্যয়টা এই জায়গাটাতে। আমি শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যে যারা ছাত্র আন্দোলন করে এসেছে, মনিয়াপাড়া, এগুলো জানেন, আমার নিজের চোখে দেখা, এই যে আমাদের প্রবীণ ভাই উনি আছেন, শিবির যখন যে জায়গায় ক্ষমতাধর হয়েছে, সে জায়গায় শুধু ছাত্রলীগ মার খায়নি, ছাত্রদল প্রচুর মার খেয়েছে। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর নেন, মানে আমি বলছি কথাটা কেন, যে আজকে যে তারা এটা করছে, এর বুমেরাং তো ছাত্রদলকে বা অন্যান্য দলগুলোকেও শিখায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখেন, যেমন ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, এরা মার খেয়েছে শিবিরের রক্ষাটা বাহিনীর হাতে, ঠিক এদের হাতে এই যে আম্মাররা এখন করছে। আপনার পাবনার এডওয়ার্ড কলেজের খবর নেন, আপনি রংপুরের কারমাইকেল কলেজের খবর নেন, শিবিরের ভয়াবহতা, এই রক্ষাটা পার্টির ভয়াবহতা কি জিনিস এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান করে দিয়েছেন, ছাত্রলীগকে উৎখাত করে শিবিরকে ওখানে প্রতিষ্ঠিত করেছেন। আমি জানি না এই ভাই ভাইয়ের খেলা আলটিমেটলি বাংলাদেশকে কতটা বিপন্ন করছে, এবং মানুষ নিঃসন্দেহে বিপন্ন। ক্ষমতাসীন দল এখন বিএনপি, জামাতকে বা এই এনসিপি কে বা এই উগ্রবাদী দলগুলোকে, এর তো নেপথ্যে ফ্রিডম পার্টি, মূলত একই সেন্টিমেন্টের একই মানুষগুলো বিভিন্ন নামে কাজ করছে। এদেরকে কিভাবে মোকাবেলা করবে, বিএনপির রাজনৈতিক পলিসিটা কি হবে, তার উপর আসলে সামনে দেখার বিষয়। বিএনপিকে নইলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা অনু করবে, তাদের সবাইকে এদের হাতে নইলে মার খেতে হবে। একদম, সঙ্গে থাকুন। তৌহিদ ফিতরাত হোসেন, আপনার মাইক্রোফোনটা অন করেন। এই যে অতিষ্ঠ বাড়াবাড়ি, আমি তো শুধু এই মানুষের উপর অত্যাচারের একটা ছোট্ট উদাহরণ দিলাম। সেটা হচ্ছে যে আজকে ধরেন হবিগঞ্জ মৌলভীবাজার সড়ক, সিলেট, যেটা মৌলভীবাজার হয়ে সিলেট যে সড়কটি, সেই সড়কটি বন্ধ ছিল প্রায় 3 ঘন্টার 4 ঘন্টার বেশি। মানুষের দুর্ভোগ ছিল। এর বাইরে চাঁদাবাজির কথা পুলক ঘটক তুলেছেন। চাঁদাবাজি একেবারেই পান্তাবাদে পরিণত করেছে এনসিপি, এবং তাদের বিলাসী জীবনযাপন এই চাঁদাবাজির মধ্য দিয়ে পরিষ্কার। রাশেদ খান, যিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছেন, তিনি 2 দিন আগে একটা অনুষ্ঠানে বলছিলেন যে তাদেরকে আমরা দিতাম, এই
জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল কেনার পয়সা ছিল না, খাবারের পয়সা ছিল না, তাদের মেসের ভাড়া আমি দিতাম, নুরু দিত, তারা আজকে প্রাডো গাড়িতে চলে, কোটি কোটি টাকার মালিক। এই যে মানুষের উপর নির্যাতন চালিয়ে পয়সা কামাই করা, সব মিলিয়ে এনসিপির বাড়াবাড়িতে মানুষ অতিষ্ঠ। আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ। এবং আমি আমার সালাম জানাচ্ছি প্রথমেই মনিয়াপাকে। আমি জানি না উনি আমার বয়সে ছোট হবেন না বড় হবেন, কাছাকাছি হবে। ঋত্বিক ঘটকের আত্মীয় আমার ঘটক ভাইকে বলছি, আমি প্রবীণের সংজ্ঞাটা মনে হয় আপনার একটু ভালো করে দেখবেন। আমি প্রবীণ নই। প্রবীণ আমি যখন বাসায় বসে যাব তখন আমি প্রবীণ। আমি এখনো কাজ করে খাই। এবং আমি ইংল্যান্ড থেকে কথা বলছি। ইংল্যান্ডের যে ইয়েটা দেয়, তারা পেনশন দেয়, সেই পেনশনের বয়স হইতে আমার এখনো 5 বছর বাকি। সুতরাং আমাকে প্রবীণ বলবেন কিনা না সেটা বিবেচনা করবেন। আমি একটু পয়সা বাঁচাই। হ্যাঁ, আমি আপনাকে যুবকই বললাম, সমস্যা নাই। এখন মনিয়াপা নিশ্চয়ই পরবর্তীতে আমাকে আবার যুবক বলতে শুরু করবেন, কিন্তু না না, এভারগ্রিন বললাম, সমস্যা নাই, বয়সটা একটু সংখ্যা। আমি প্রথমেই মনিয়াপার সাথে আজকে প্রথম বসেছি। মনিয়াপা, আমার আপনি টক শো আমি দেখি, এবং যদিও রাজনৈতিক বিরোধ বা রাজনৈতিক আদর্শগত দূরত্ব আপনার সাথে আছে, কিন্তু আপনার অনেকগুলা টক শো আমি দেখেছি এবং আমি মোটামুটি আপনার টক শো ভক্ত। আপনি আপনার মেয়েকে নিয়ে একবার এসেছিলেন কোন একটা ঈদের অনুষ্ঠানে, সেটাও আমার কাছে আছে এখনো, আমি এটা দেখি। সো মানে কথা বলা শেখার জন্য, কথা কিভাবে বলতে হয় সেই আর্ট শেখার জন্যই আপনার এগুলা দেখি। আমি সিলেটি একটা কথা আছে, মনে হয় বাংলাতেও আছে, বাড়ে বন পুড়ে। যে বন যত তাড়াতাড়ি বাড়ে সেই বন তত তাড়াতাড়ি পুড়ে। আমার কাছে মনে হচ্ছে এনসিপির সেই পুরাকাল চলে এসেছে। কারণ তারা যেভাবে, আপনি মনিয়াপা বলেছেন যে মির্জা আব্বাস সাহেবের কথা, গত কিছুদিন আগে ওই নাহিদ বলেছে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে মাঠে নামুক আমাদের সাথে, আমরা ওগুলা পরোয়া করি না। যে নাহিদ, যে এনসিপি আপনার যে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছিল সেখানে তারা কোনো একক প্যানেল দিতে পারেনি, দেয়নি, এবং তারা একটা সদস্য পর্যন্ত সেই ইয়েতে পায়নি। এখন আপনার ভরা কলসি তো বেশি নড়ে না, আওয়াজও দেয় না। তারা যে ভরা কলসির না, এই জন্য আওয়াজটা বেশি দিচ্ছে। আজকের প্রজন্ম যারা, তারা অনেক বেশি সচেতন, এইটা সত্য, কিন্তু তাদের সচেতনতা আপনার, আমার দৃষ্টিতে আমি মনে করি তারা আপনার নিজেকে নিয়ে বেশি ব্যস্ত, নিজেদের জন্য তারা চিন্তা করে। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আপনার মুরব্বীদের প্রতি সম্মান, এই বিষয়গুলোতে তারা অত সচেতন নয়। আপনি ওই একটা দেখেছিলাম, নাহিদ সাহেব বলছি, ফখরুল ইসলাম সাহেব গিয়ে ঢুকছেন, নাহিদের আচরণ নিশ্চয়ই আপনাদের মনে, এবং এই যে আচরণগত তাদের যে অবস্থান, এটার জন্য আমাদের প্রজন্ম অথবা 75-70-এর পরে আমরা যারা দেশের নেতৃত্ব দিয়েছেন, আমাদের বয়সী যারা, আমাদের এখানে অনেক গাফিলতি ছিল। আমরা আমাদের বক্তব্যের সাথে আমাদের চরিত্রের যে আপনার ইয়ে করা, চরিত্রকে সম্মান জানানো, আমাদের বিশ্বাসের প্রতি, আমাদের আদর্শের প্রতি আমরা সুবিচার করিনি। এই সুবিচার না করার কারণে দেশে এই যে এখনকার যে প্রজন্মরা, তারা আমাদেরকে সেই রকম সম্মান করার কোনো দায়িত্ববোধ তাদের মধ্যে নেই। আমরা, আপনি নীলুফা মনিয়াপা এবং সবারই হয়তো মনে আছে যে ইংল্যান্ডের একটা টক শোতে, আমি আপনার সাথে তর্কতে যাচ্ছি না, আমি ইতিহাসের একটা অংশ মনিয়াপা, আমি চাই না আপনার সাথে তর্কে জড়াতে। আপনার বিএনপির এই দেশের সভাপতি নারীদের অঙ্গ প্রত্যঙ্গ এবং নিয়ে যে অশ্লীলতা করেছিল, এবং তারপরে মনিয়াপাই একটা অনুষ্ঠানে এটাকে কন্ডেম করেছিলেন যে একজন নারীকে নিয়ে এইভাবে অশ্লীলভাবে কথা বলা যায় না, আমি সেটা শুনেছি। সেই লোকটা আজকে সংসদে। আমাদের দুর্ভাগ্য, এই সংসদে মেজর হাফিজের মতো একজন লোক যখন
স্পিকার এবং হয়তোবা তিনি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন। মেজর হাফিজ একজন বীর মুক্তিযোদ্ধা, উনার উপস্থিতিতে আপনার চিহ্নিত দেশদ্রোহী রাজাকারদের কে শহীদ বলে শোক প্রস্তাব পাশ হয়েছে। এখন এই যে আসেন এনসিপি কেন এগুলো করছে? সবকিছুতে একটা ধারাবাহিকতা। আমরাও আওয়ামী লীগের যে 15 বছর ছিল, আপা বলেছেন নেত্রী পালিয়ে গেছেন, আমি আরেকদিন এই নেত্রীর পালিয়ে যাওয়া নিয়ে আরেকদিন আলোচনা করব। এটা পালিয়ে যাওয়া না নেত্রীকে সহি সালামতে স্যালুট করে নিয়ে রেখে আসা, সেটা আমরা পরে আরেকদিন আলোচনা করব। আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, হ্যাঁ আমাদের গাফিলতি ছিল, এটা যদি আমরা স্বীকার না করি। 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের নেতৃবৃন্দের অনেক নেতৃবৃন্দের অনেক আচরণ দেশকে ক্ষুব্ধ করেছে, বিক্ষুব্ধ করেছে। এটা যদি অস্বীকার করি তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে। এটা যদি অস্বীকার করি আমাদের এই আজকের অবস্থান থেকে উত্তরণের পথে আমরা আসতে পারবো না, আসা সম্ভব নয়, আসতে পারবো না আমরা। আমি এনসিপি কে আমরা বেশি লাই দিয়েছি। তারা যখন আপনার 2024-এর বন্যার পরে যখন টাকা আত্মসাৎ করলো, তখনই তো সরকার তাদেরকে ধরা উচিত ছিল। এবং তারা বারবার বলছে সরকারকে চ্যালেঞ্জ করছে, পুলিশকে চ্যালেঞ্জ করছে, ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করেছে। তারা মনে করেছে এই দেশের রাজা, তারা মনে করেছে এই দেশটার সম্পূর্ণ পরিচালনা শক্তি তাদের কাছে। ভাইরে, কলেজের রাজনীতি, রাস্তায় সন্ত্রাস করা আর রাষ্ট্র পরিচালনা তো এক জিনিস নয়। আমি কোন এক জায়গায় শুনেছি আমাদের নেত্রী একদিন বলেছিলেন বাংলাদেশ পরিচালনা করা এত সহজ নয়। বাংলাদেশের এই যে 12 বাতারির দেশ, 12 রকমের চিন্তা ভাবনার দেশ, এই দেশটা পরিচালনা করা এত সহজ নয়। আসলেই বাংলাদেশের এই অবস্থান সহজে ট্যাকেল করা সম্ভব নয়। আমি তারেক রহমানের এই 4 মাস বা 5 মাসের ক্ষমতাকালীন সময়কে আমরা বলছি না যে এটা এনাফ টাইম টু রিবিল্ড এভরিথিং। কারণ হলো ইউনূস এই যে বারবার আমরা বলছি যে বাংলাদেশ থেকে অনেক 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 পরিমাণ টাকা চলে গেছে, এই চলে যাওয়াটা আসলে কতটুকু সত্য সেটাও আমাদেরকে জানতে হবে। আমার একটা গল্প আছে না, যে ব্যাংক ডাকাতির পরে ডাকাত সর্দার বলছে টাকার হিসাব, ডাকাতরা বলছে সর্দারকে, সর্দার আসেন টাকার হিসাব করি। সর্দার বলছে না রে, খবর পাওয়া যাবো কেমনে, যে নিউজ ছাড়ার পরে ওই আপনার নিউজকাস্টার বলছে যে এখানে ধরেন 500 কোটি টাকা ডাকাতি হয়েছে। তো সর্দার তাকে বলছে এখানে তো 200 কোটি টাকা হবে, বাকি টাকা গেল কই? ঘটনা হইলো মন্ত্রী এসে বলছে এই ব্যাংকে কত টাকা নিছে, যে 500 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে ছিল, 200 ডাকাত নিয়ে গেছে আর 300 রয়েছে, 300 আমার ট্রাকে তুলে দেয়, আমার বাড়িতে নিয়ে যাই, আর তোমরা নিউজ করে দাও 500 কোটি টাকা গেছে। এখন আপনি বাংলাদেশের সরকারের বেতন দিলেন, আপনি শেখ হাসিনা বাংলাদেশকে আপনার সব ধরনের খরচপাতি চালালেন, আমাদের টোটাল বাজেটটা কি ছিল, সেখান থেকে প্রোডাকশন কস্ট কি ছিল, আর কত টাকাই বা উদ্ধৃত হয়েছিল এবং কত টাকা উনি মেরেছে, এই হিসাবটা না বলে আপনি যদি টোটাল বাজেটটাকে করেন যে এখানে 400 কোটি টাকার একটা ফান্ড ছিল, সেইটাও আপনাদেরকে হিসাব করতে হবে। আমার তো মনে হয় ইউনূস সাহেব সেই টাকাটাও নিয়ে গেছে, যে টাকাটা দেশে ছিল। আমরা তো 22 বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম। এখন আসেন আপনি যে এনসিপির কথা বলছেন, এনসিপি কে আমরা যে বাংলার মানুষ যখন মেধা এবং কোঠা, সেখানে স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই বৈষম্য শেষ হয়েছে কিনা না। আপনি যদি এখন আপনার ওই যে গত কিছুদিন আগে 12টা প্রতিষ্ঠানের চিফ নিয়োগ হয়েছে, সেখানে যদি আসেন তাইলে আপনাকে এর আগে যেতে হবে। ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতা নেওয়ার পরে উনার ভাতিজাকে উনার বিশেষ সহকারী বানিয়ে দিলেন কোন মেধায়? এখানে হাদির ভাইকে পোস্টিং দিয়ে দিলেন কোন মেধায়? এটা কি কোনো কম্পিটিটিভ ছিল? তারা মনে করেছে যে তারা যাই বলবে তাই হবে। 29 বিলিয়নের যে প্রজেক্ট ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপিকে টোটালি ধ্বংস করা, কিন্তু জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বিএনপিকে ক্ষমতা এনেছে, এখানে আমি কোনো দ্বিমত করছি না। এটা 29 বিলিয়নের একটা প্রজেক্ট ছিল,
-2 কার্যকর করার 29 বিলিয়নের প্রজেক্টে যেমন ভারতে তারা তাদের এই আন্দোলনকে সফল করতে পারেনি, এবং সেটা সফল করতে পারেনি বলেই আপনার বলেছিল, তাদের অ্যাম্বাসেডর বলেছে যে আমরা যে ভুল চায়নায় করেছি সেই ভুল এখানে করব না। আপনি এই যে সার্বিক অবস্থায় তারা এনসিপি কে ক্ষমতায় আনতে পারেনি, এনসিপি এখন বাংলাদেশকে অকার্যকর করে বিএনপি কে বেকায়দায় ফেলে তারা মনে করছে এই সরকারকে দীর্ঘদিন সময় দেওয়া যাবে না, এবং তার জন্য আমাদেরকে সবাইকে মিলেই এদেরকে প্রতিহত করতে হবে, না হলে দেশ টিকানো অসম্ভব হয়ে যাবে। ধন্যবাদ। একেবারেই সঙ্গে থাকুন। মনিয়াপা, আপনার কাছ থেকে একটা প্রশ্ন করি আপনাকে। এই যে বিএনপির বিরুদ্ধে সারাক্ষণ এনসিপি জামাত তীব্র ভাষায় বক্তব্যবাজি করে যাচ্ছে, ক্ষমতা থেকে টেনে নামিয়ে দেবে, 2 মাসও রাখতে দিবে না, আর সময় নাই, তারেক রহমানের পালানোর পথ পাবে না, বঙ্গোপসাগর ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, নানা বক্তৃতা হচ্ছে। এই বক্তৃতার পর কি আসলে এনসিপির কোনো অ্যাকশন আমরা দেখি না সরকারের, সরকারিভাবে, মানে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কোনো অ্যাকশন দেখি না। তার মানে কি এগুলো সবই লোক দেখানো নাটক কিনা? মানে সংসদে আপনারা এক অন্যের বিরুদ্ধে বক্তব্য দিবেন, রাজপথে বক্তব্য দিবেন, কিন্তু বাস্তবে তলে তলে সম্পর্ক আছে, এরকম কিনা? দেখেন, এটা একদমই ঠিক না যে কথাটা বলছেন আপনারা, এটা খুবই দুঃখজনক। বিএনপি অনেক পুরখা একটা দল, 15.5 বছর আওয়ামী লীগের থেকে অত্যাচারিত হয়েছে, তার আগে 2 বছর 1/11 সরকার থেকে অত্যাচারিত হয়েছে, তারপরে 1.5 বছর ইন্ট্রিম সরকারের নামে বিএনপিকেই কিন্তু অত্যাচার করেছে। আপনি দেখেন, তারা সব দলগুলো এক হয়ে গেছে, যে এনসিপি জামাত এরা এক হয়ে কিন্তু তারাই সরকার চালিয়েছে তাদের লোক দিয়ে। ইউনিসেফ তার নিজস্ব ওই ভাতিজা ছাড়া ওরকম কেউ ছিল না, কয়েকজন এনজিওর লোক ছাড়া সমস্ত কিন্তু জামাত ইউনুস সাহেবের ঘাড়ে উঠে বসে থেকে। এনসিপি তো জামাতের বি টিম, আমি মাঝে মাঝেই বলি এটা। তো তারা মিলে এই কাজগুলো করেছে। তো বিএনপি যেহেতু আন্দোলনে, তো বিএনপি সবসময় ছিল, আপনারা জানেন, নেপথ্যে আন্দোলনে বিএনপি তো ওই সরকারের পতন সবসময়ই চাইতো, 15 বছরই চাইতো, যে কারণে বিএনপি তো তাওয়া গরম করাই ছিল, তার মধ্যে এরা এসেছে। তো এখন বিএনপি ওইটুক সম্মান রেখে এবং এতদিন অত্যাচারিত হওয়ার পরে নতুন করে আসলে একটা দেশ সুন্দর করে সাজানোর প্রত্যয়ে একটা নির্বাচন চেয়েছিল। নির্বাচনের আগে বিএনপি একদম শব্দ করে না। আপনি জানেন যে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছে যে গণভোটটা কেন বিএনপি রাজি হয়েছিল, উপায় ছিল না কোনো, কারণ আপনার বিরোধী দল, আজকের যারা বিরোধী দল তারা এনসিপিরা এবং ডক্টর ইউনূস নিজে, তারা কেউই নির্বাচন চায় নাই। আর নির্বাচন না হলে কি হতো, এটা কি হয়েছিল আপনারা জানেন, এই 18 মাস আমরা দেখেছি। তো সেই জায়গায় বিএনপি তখন চুপ ছিল। আর বিএনপি নির্বাচনের পরে বিএনপি যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, বিএনপি চিন্তা করেছে যে আমি তো বাক স্বাধীনতা দিব বলেই এসেছি, এই কথা তো আমি কমিটমেন্ট করেছি, আমি আমার 31 দফাকে বাস্তবায়িত করার কমিটমেন্ট করেছি, আমি অন্যকে প্রতিশোধমূলক কাজ করব না, এই কমিটমেন্টে আমি এসেছি, আমি বিচারের জায়গায় বিচারকে রাখবো, এই কমিটমেন্ট আমি আমার নিজের সাথে। সো এই জায়গায় ওরা বলবে, ওরা পোলাপান মানুষ কয়দিন বলবে, তারপরে থেমে যাবে। কিন্তু প্রত্যেকটা কিছুর একটা সীমা আছে, সীমাহীন কোনো কিছুই ভালো না। তো যে কারণে বিএনপি কিছু করে নাই, এটার মানে এই না যে তাদের সাথে আতাত করা। বিএনপি চেয়েছে যে আবার যদি গন্ডগোল, এইসব অন্যায় অপকর্মগুলোকে নিয়ে যদি চরমভাবে ধরে বিএনপি, তাহলে কি হবে, এরা আন্দোলন অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাতে হবে কি গণতন্ত্র বিঘ্নিত হবে, দেশের টাকা অর্থনীতি একদম তলানিতে, তার উপর আন্তর্জাতিক যুদ্ধ। তারপরে যখন এই এনসিপির কেউ কেউ বলে, যারা উপদেষ্টা ছিল, যে ডিপ স্টেট এই দেশ চালাচ্ছে এবং কিচেন ক্যাবিনেটের কথা বলে, তখন বিএনপি এইসব সবকিছু চিন্তা করে বিএনপি চিন্তা করেছে আগে এগুলো গুছিয়ে নেই, তারপরে এদের সঙ্গে কথা বলা যাবে। এরা তো কথাই বলবে এমন কিছু না, কিন্তু দেখেন কথা বলাতে সাধারণ মানুষের তো, এই যে আপনি আজকে টপিকটা কি দিয়েছেন, ভেতর বাহির এনসিপির বাড়াবাড়ি তো অতিষ্ঠ দেশ, এই যে আপনি কিন্তু বিএনপি করেন না, এখানে আমি ছাড়া কিন্তু আর কেউ বিএনপি করে না, তাহলে আপনাদের কথার সঙ্গে আমাদের কথা মিলে যায় কখন, যখন রাষ্ট্রের একটা হ্যান্ডস
রাষ্ট্রের সাথে চরমভাবে বিট্রে করে এবং বিভিন্নভাবে অন্যায় আচরণ করে রাষ্ট্রকে দমিয়ে রাখতে চায়, তখন তো সেই জন্য সাধারণ জনগণ খেপে গিয়ে এনসিপি কে আপনার ধাওয়া দিয়েছে, বা এনসিপির সঙ্গে একটা গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, এই হয়েছে। তো এই যে এটা তো বিএনপি, এর মানে এই না যে বিএনপি ছাড় দিয়েছে। বিএনপি এখন বিচার করবে, এনসিপি কেও মামলা করার সুযোগ দিয়েছে, এনসিপি মামলা করেছে ইতিমধ্যে। হবিগঞ্জ পুরো যেখানে 144 ধারা জারি, সেইখানে তারা অবস্থান নিয়েছে, তারা মামলা করেছে। তো বিএনপি সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এটা যাতে মিউচুয়াল হয়, কারণ দেশের অনেক কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো যদি একটু বিঘ্নিত হয়, আপনি কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমাদের ছাড়বেন না, আমাদের অন্য দলের ভাইরা যে আছে তারা কিন্তু কথা বলতে ছাড়বে না। যে কারণে বিএনপি এই দিকে, দেশের ডেভেলপমেন্টের দিকে আর গণতন্ত্রের দিকে নজরটা বেশি দিয়েছে। 5 মাসের বিএনপি আর 2 বছরের বিএনপি কিন্তু এক হবে না। বিএনপি যখন গুছিয়ে উঠবে তখন কিন্তু বিএনপি অনেক হিসাবও করবে। কারণ আপনি জানেন যে গত 2 দিন আগে একজন স্কুল শিক্ষিকা আপনার সিলেট অঞ্চলে ফেঞ্চুগঞ্জে একটা স্কুল শিক্ষিকা নর্মাল একটা ব্যাপার নিয়ে, তার নিজের রিক্রিয়েশনের একটা ব্যাপার নিয়ে, সভ্যতার মধ্যে রিক্রিয়েশনের ব্যাপার নিয়ে যে ধরনের ট্রল সমস্ত বাংলাদেশে হয়েছে, এবং আপনি দেখেন বিএনপির কিছু করতে হয় নাই, বিএনপির মন্ত্রী হতে পারে তার পক্ষ নিয়েছে, যা সত্যি সেটাই করেছে, এবং গায়ক যিনি অরিজিনাল গায়ক উনিও যা সত্য সেটাই বলেছে। সমস্ত বাংলাদেশের শিক্ষক থেকে শুরু করে নারী পুরুষ আপনার সমস্ত মানুষ ফুঁসে উঠেছে। এই যে আপনি দেখেন মৌলবাদ বলেন বা একটা শ্রেণী যারা দেশটাকে দেশটয় করার চেষ্টা করছে, তাদের বাইরে তাদের জন্য এরকম কিন্তু ঘটনা হঠাৎ করেই ফুঁসে উঠবে প্রত্যেকবার। ওই যে বলেন না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ঘুঘু কিন্তু বারবার এই ধান খেতে পারবে না। সেই জন্য বলছি যে একটু ধৈর্য ধরিয়ে আমরা আসল জিনিসটা দেখতে পারবো। এবং এই যে এনসিপি যে ধরনের কথাগুলো বিএনপির সঙ্গে আজকে সারাদিন বলছে, একটা আমাদের মাননীয় হুইপ জিকে গৌসকে তারা হেন কোনো বাজে কথা নাই। আমি মাত্র একটা টেলিভিশনে টকশো করে আসলাম, সেইখানে এনসিপির একজন নেত্রী যে ধরনের বাজে কথা বললো জিকে গৌস তো আর হেলায় ফেলায় আসে নাই, জনগণের ভোটে আসছে। এটা তো একজন শত্রুও তাকে বলতে হবে যে জনগণের ভোটে আসছে। তার কি এমন ঠেকা লাগছে যে এনসিপি কে তার মারতে হবে, পিটাতে হবে, এনসিপি কে অবরোধ করাতে হবে? এটা এনসিপি তার নিজের কর্মফল পেয়েছে, আর কিছুই না। এবং এইভাবে এনসিপি যদি নিজের মুখটাকে সম্বরণ না করে তাহলে আরো হয়তো বা কর্মফল ভোগ করতে হতে পারে। কারণ আমি একরকম, আপনি একরকম, আমাদের এই যে জিএস ভাই উনি একরকম, আমাদের সাংবাদিক ভাই উনি একরকম, 4টা মানুষ তো একরকম হতে পারে না। কারো রাগ একটু বেশি, কারো রাগ একটু কম, কারো ধৈর্য ক্ষমতা একটু বেশি, কারো ধৈর্য ক্ষমতা একটু কম। সেইখানে যার ধৈর্য ক্ষমতা কম, রাগ বেশি, সে কি করতে পারে এটা কিন্তু হবিগঞ্জ প্রমাণ করে দিল। সো এখান থেকে শেখার অনেক কিছু আছে আমি মনে করি। একদম। এই আশকারাটা তারা এত সাহস কোথায় থেকে পায় আপনার কাছে কি মনে হয়? এই একটা প্রশ্ন একসঙ্গে করে যাই, পরে আর আপনাকে হয়তো স্পেস দিতে পারবো না, আপনারও তারা আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুধু এনসিপি নাকি জামাত দেশের প্রত্যন্ত অঞ্চল এমন কোন অঞ্চল নাই যেখানে জামাতের বিরুদ্ধে নারী গঠিত বিষয় আসে নাই? সর্বশেষ গোলাম রসুল যশোর 4 আসনের এমপি, তার মেয়ে এবং তিনি এলাকার মানুষের উপর নির্যাতন করলেন। আজকে দেখলাম ডয়েচে ভেলের একটা রিপোর্ট যে পটুয়াখালীর এক যুব শিবিরের নেতা এক নারীকে প্রেগনেন্ট করে তাকে ইয়ে করে ফেলছেন। তারপরে আম্মার ছাত্রদলের উপর হামলা করলো। তারপর যে 2টা ছেলেকে ছাত্রলীগের বলে সন্ত্রাস দমন আইনে পুলিশের হাতে তুলে দিল, সেই 2টা ছেলে ছাত্রলীগ না, এখন ছাত্রদল করে, তাদেরকে পিটালো। এরপরে আম্মার রীতিমতো হুমকি দামকি দিয়ে যাচ্ছে, সে তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পিটিয়েছে। সব মিলিয়ে এরা কি সবাই আইনের ঊর্ধ্বে কিনা? আপনি একটা জিনিস আমি বলি, যে বললেন না যে এই সাহসটা পেল কোথা থেকে, প্রথম প্রশ্ন আপনার এমন ছিল। আমি আপনাকে আজকে এনসিপির মিছিলটা দেখেন, এনসিপির মিছিলে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক বাদ দিলে দেখেন তো মিছিলে কয়জন লোক থাকে? মানুষ বেশি ছিল না। কারা করাচ্ছে? একটা পুলিশ কিন্তু এই কথা বলছে যে আপনাদের থেকে কিন্তু আমরা সংখ্যায় বেশি, আমরা চাইলে কিন্তু অনেক কিছু হতে পারে। আমি আপনাকে 3টা শর্ত দিচ্ছি। এই যে বলাটা পুলিশ কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা কতজন ছিল। সেই জায়গায় আমি বলতে চাই এদের সাহস লাগে না, যাদের মুখের কথা হয়েছে অনেক সময় অত্যাচারী হাজবেন্ডের কাছে কিছু আবার
আপনার দজ্জাল বউ থাকে, হাজবেন্ড পিটায় আর বউ বলে আরেকটা মেরে দেখো তারপরে কি করি, আসলে কিন্তু কিছুই করতে পারে না, ওর মুখ চলে দেখি আর হাজবেন্ড আরো 5টা মারটা বেশি দেয়, আমি গ্রামে যেটা দেখেছি। তো এই অবস্থায় আপনার এনসিপির অবস্থা এরকমই হয়েছে। এবং এনসিপি আমি আগেও বলেছি এখনো বলি, এটা জামাতের বি টিম। আমাদের ডাক্তার সায়ন্ত আপনার পিজি হাসপাতালের ডাক্তার প্রফেসর, উনি একটা কথা বলেছিলেন, উনি 4 আগস্টের আগে অ্যারেস্ট হয়েছিলেন, সেই অ্যারেস্টেড সময়ে উনি বলেছিলেন, উনি নামাজ পড়েছিলেন জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে, তাহের সাহেবের সাথে। তাহের সাহেব একদিন নাকি তাকে জিজ্ঞেস করেছিল আপনি কি নাহিদকে চেনেন, তো বলছিল যে আমি নাম শুনেছি, আমি চিনি, এমনি ছবিতে দেখেছি, কিন্তু সরাসরি আমার সঙ্গে কথা হয় নাই। তখন উনি নাকি বলেছিল যে এই নাহিদ আমাদের, আমরা গড়ে তুলেছি। এই যে মনের অজান্তে কিছু সত্য কথা বের হয়ে আসে, এই জন্য আপনি দেখেন এনসিপিতে কিছু মেয়ে ছিল, সেই মেয়েগুলো টিকতে পারলো না, শুধু জামাত তাদেরকে অ্যালাউ করে নাই এই কারণে, কিংবা তারা জামাতকে মেনে নিতে পারে নাই এই কারণে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার তাদের শক্তি যদি তারা মনে করে, তারা যেমন তাদের কোনো প্রতিনিধি বলেছিল, আমি একজন উপদেষ্টা, যে বাংলাদেশে ডিপ স্টেট এই কাজগুলো করেছে। ডিপ স্টেট বলতে তাকে কেউ ধরেও নাই, পরে আর সে বলেও নাই। তো ডিপ স্টেট আবার সেই লোকই আবার বলেছিল যে কিচেন ক্যাবিনেটের কথা বলেছিল। সেই জায়গা থেকে আমি বলতে চাই তাদেরকে যদি আপনি টকশোতে ডাকেন, ডেকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এর সঠিক উত্তরটা আপনি পেয়ে যাবেন। না তাইলে এই আমার যে দ্বিতীয় প্রশ্ন ছিল, এই আম্মাররা কি আইনের ঊর্ধ্বে কিনা, রাজশাহীর প্রধানমন্ত্রী কি আম্মার কিনা? আমার তো আপনি বলবেন কেন, আমার নিজেরও মনে হয় সে আবার মুখ দিয়ে বলে সে নাকি স্বতন্ত্র পাওয়ারটা কোথা থেকে আসে? কারণ এখানে গুপ্ত থেকে, প্রকাশ্যের থেকে গুপ্তের আপনার তেজ বেশি, ক্ষমতা বেশি, কারণ গুপ্ত তো জানে তার পেছনে কে কে আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু থেকে শুরু করে ডাকসু ইউকসু সবই তারা কিন্তু শিবিরের নাম দিয়ে নির্বাচন করে নাই, নির্বাচনটা করেছে জনগণের একটা সম্মিলিত একটা গোষ্ঠী বলে তারা নির্বাচন করেছে। সো এইখানে আবার সে আবার দেখাইছে যে আমি স্বতন্ত্র পাশ করেছি, আমি আজকে দেখলাম বলতেছিল 67% ভোট পেয়েছি, স্বতন্ত্র ইলেকশন করেছি। এই স্বতন্ত্র ইলেকশনে আপনি বলেন তো, শিবির যদি তাকে ভোট না দিত 67% ভোট সে পেত? সাধারণ পাবলিককে যদি চোখে ধুলো না দিত সে কি এতগুলো ভোট পেত? এবং ভোটের যদি আপনার কারচুপি না হতো সে কি এতগুলো ভোট পেত? এই কথাগুলো বলেন না যে ওই গ্রামে একটা কথা বলে যে কইলে মায়ের খায়, না করলে বাপে জুঠা খায়। তার মানে বাবা খাবারে বিড়ালে মুখ দিয়েছে অনেক রাতে, এখন আবার রান্না করার সময় নাই, ছেলে দেখে ফেলেছে, মা বলছে ছেলেকে যে তোর বাপকে বলিস না তাহলে আমাকে মারবে, খাওয়ার তরকারি নাই। তো এই জন্য বাবা যখন ওই জুঠা খাবার বিড়ালের খাচ্ছে, তখন ছেলে বলছে যে কইলে মায়ের খায়, না কইলে বাবা জুঠা খায়। তো এই অবস্থা হয়েছে এদের। আমরা অনেক কিছু জানি, বুঝি, বলতে পারি না এই কারণে যে আপনি জানেন যে আমাকে ইতিমধ্যে কতবার আমার পোস্টমর্টেম করা হয়েছে, কতবার আমাকে জঘন্য ভাষায় গালাগালি করা হয়েছে, তা না হচ্ছে, হয়, এখনো চলছে। তো আমি সেটাই আমি হয়তো কেয়ার করি না, কিন্তু তারপরেও যেটা যে এরা তো তারা যারা একজন মুক্তিযোদ্ধা ফজলু তার বাড়ির সামনে গিয়ে একজন নারী অকথ্য ভাষায় নারীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুলনা করে ফজলুকে ভাইকে গালাজ করেছে, এবং এটা একদিন না, একবেলা না, একের অধিক দিন তারা ওইখানে আপনার চাদর বিছিয়ে, তাবু বিছিয়ে তারা এই কাজগুলো করেছে, মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে। সেই জন্য আমি বলছি যে প্রত্যেকটা মানুষ, আমরা যারা মিডিল ফ্যামিলি থেকে এসেছি, আমরা কিন্তু আমাদের অত টাকা পয়সা নাই, টাকা পয়সা আমরা অর্জনও করতে চাই না, কিন্তু আমরা আমাদের সম্মানটাকে ভীষণ শ্রদ্ধা করি। আমাদের সম্মানের জন্য আমরা কিন্তু এই কাজগুলো চাইলেই করতে পারি না, করি না। তো এই জায়গায় হ্যাঁ বলতে পারেন যে আপনারা কি তারপরেও গালাগালি কমিয়েছে? গালাগালি তো ঠিকই দিচ্ছে। এখন আমি সৎ কথা, সত্য কথা বলতে চাই, সত্য কথা বললে যদি আমার বিপক্ষে যায় আমি সেটাকেও মেনে নেই। আমি ওইভাবেই গড়ে উঠেছি, সেইখানে যদি তারা গালি দেয় এটার পরে আমার ওইখানে কিছু বলার নাই, আমি অন্যায়ের বিরোধিতা করেই যাব, সে যেই হোক না কেন। আমি অনেকদিন, বহু বছর আমি আওয়ামী লীগের সমালোচনা করেছি। আওয়ামী লীগ যদি সেই দিন আমার সমালোচনাগুলো শুনতো, আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখতে হতো না, তার এত স্বৈরাচার, এত ফ্যাসিস্ট যদি না হতো,
প্রত্যেকটা, আপনার খেয়াল আছে, প্রত্যেকটা কথা আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী বলতো এটা আমার নেত্রী জানে। আরে আপনার নেত্রী কি দশভুজা, দুর্গা দেবী? সে কি সব দেখতে পায়, সব জানতে পারে? তাকে দুর্গা বানায় রেখে দিয়ে তারা নেপথ্যে খারাপ কাজগুলো করেছে। তো আজকেও ওই ওই শ্রেণীটা কিন্তু রয়েই গেছে, এবং ওই শ্রেণীটা কিন্তু চেষ্টা করে দেশের এই এই সমস্ত নোংরামো করার জন্য। তো আমি এই জায়গা থেকে আমি বলি যে আমি আমার জায়গায় সততা প্রকাশ করবো। এতে যদি 10 জন আমারে গালি দেয়, দিল, আমি মেনে নিব, এবং 10 দিন পরে আমি যে সত্য ছিলাম এটাই প্রকাশিত হবে, প্রমাণিত হবে, আমি বিশ্বাস করি। এই প্রসঙ্গে একটু ছোট করে প্রশ্নটা করি যে তাহলে কি বিএনপির মধ্যেও গুপ্তরা এখন সক্রিয় কিনা, যারা বিএনপির নেতৃত্বকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করছে বা করার চেষ্টা করছে? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেই। আওয়ামী লীগ যে, আমি আওয়ামী লীগের প্রতি অনেক পুরানো দল হিসেবে একটা সম্মান ছিল, কিন্তু আওয়ামী লীগ যে এত ডাফার একটা দল, এটা আমি চিন্তাই করি নাই যে এত গুপ্ত ভিতরে গিয়ে বাস করেছে। আপনি দেখেন এই মানুষগুলো সব কিন্তু ছাত্রলীগ করতো। তাহলে একটা দল কিছুই বুঝলো না, শুধু হালুয়া রুটির ভাগাভাগি করতে গেল, কিচ্ছু বুঝলো না। ঠিক একই ভাবে একটা গুপ্তদের অবস্থা কি জানেন? আপনি সন্দেহ করতে পারেন, আপনি তাকে হাতে নাতে ধরতে যে পর্যন্ত না পারবেন, আপনি দল থেকে বের করে দিতে পারেন না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কি বলেছিলেন নির্বাচনী জনসভায়, একটা বক্তৃতায় উনি বলেছিলেন, এই ছেলে, তুমি যদি এখন না থামো আমি কি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব। এই যে আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব, উনি কিন্তু এটা বুঝতে পেরেই বলেছিলেন। সব কথা কিন্তু ভাই বলা যায় না, বলা হয় না। আপনি তারা যে পর্যন্ত স্বীকার না করবে, আপনার উমামা নামে একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন করেছিল বৈষম্য বিরোধী, উনি বলেছিল যে জামাতকে বলেছিল যে আপনাদের 10 বছরের আমরা কমিটির নামগুলো জানতে চাই। কই, জামাত কি জানিয়েছিল? জানায় নাই। হঠাৎ করে একজনকে বলে যে উনি অত সালে উনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল, অত সালে অমুক ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল। এই ধরনের কথা তাদের মুখে শোভা পায়, হয়তো ছিল, আমরা যেটা জানি না সেটা আবার কেমন প্রেসিডেন্ট কেমন সেক্রেটারি, যেটা গোপন করে রাখা হয়। কারণ তারা তাদের পদগুলো দেয় গোপনে, আর প্রকাশ্যে তারা অন্য দলে ভিড়িয়ে দেয়, অন্য দলের রাজনীতি করে, ওইখানেও তারা পদ পায়, আবার মাসোহারা পায়। এটা শুনেছি আমি প্রমাণ দিতে পারবো না আপনাকে। একদম। আপা, আপনার কাছে অসংখ্য প্রশ্ন আছে, কিন্তু আমি হয়তো 2-3টা প্রশ্ন নিব সব শেষে, ছোট ছোট করে দুইজনের বক্তব্য শুনে সব শেষে আপনার কাছে 2-3টা প্রশ্নের জবাব নিব দর্শকদের। পুলক ঘটক, নীলুফার চৌধুরী মনির কথা শুনলেন আপনি, এবং এই গুপ্তের বিষয়টিও বলেন, আম্মারের বিষয়টিও তিনি প্রকারান্তরে স্বীকার করছেন যে তারও প্রশ্ন যে আম্মারের এত সাহস কোথায়, আম্মার কি আসলে রাজশাহীর প্রধানমন্ত্রী কিনা, মানে রাজশাহী তার নিয়ন্ত্রণে কি, সে এভাবেই তো আচরণ করছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রশ্নগুলো তুলতে পারি, রাজনীতি করেন নীলুফার মনির, ওনারাই বলবেন, এবং তাকেই আমরা সুযোগ দিতে চাই। প্রশ্ন করার অর্থ এই না যে আমরা শুধুমাত্র তাকে বিব্রত করছি, এর অর্থ হচ্ছে তাকে আমরা ব্যাখ্যা করার সুযোগ দিচ্ছি। এই প্রশ্নগুলো হয়তো আমিও করতে পারি, খুব খোলামেলা বলি, জবাব আপনি দেবেন, বা বিএনপির সব কথা তো আপনি বলতে পারবেন না, এটাও রিয়েলিটি। বিএনপি যদি তাদের মধ্যে বোধোদয় হয়, খুব সিম্পল একটা বিষয় যে বিএনপি প্রশ্রয় দিয়েছে বলতে ওদের বক্তব্য বিবৃতিকে প্রশ্রয় দিয়েছে, এটাকে আমরা মিন করছি না। এই বক্তব্য বিবৃতিতে গালি দিচ্ছে, বকওয়াজ করছে, আমরা জানি এগুলো ক্ষুদ্র, এদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়ে যায় এসব বললে। এরা আলোচনার জন্য কোনো যোগ্যই না। কালকে বিএনপি এই ছোট ভাইদের হাত ছেড়ে দিক, পরশু দিন এদের খবর পাওয়া যাবে। আওয়ামী লীগকে পিটিয়ে বের করে দিব, অমুককে পিটিয়ে, সব ভুয়া কথা, ওদের অস্তিত্ব কোনো যায়। কালকে এই আম্মারের প্রোটেকশন উঠে যাক, আম্মার পিটায়, আর যে ছেলে দুটাকে পিটিয়েছে ওদেরকে পুলিশ তুলে নিয়েছে, এইটা হচ্ছে প্রোটেকশনটা। এইখানে বিএনপি সরকার এই আম্মারদেরকে প্রোটেকশন দিচ্ছে, এই এনসিপি কে প্রোটেকশনটা দিচ্ছে। যখন পার্লামেন্টে আইন করে এদের বিচার বন্ধ করে, দায় মুক্তি দিয়ে দেয়, আমরা সেই জায়গাটা বুঝতে পারছি যে আওয়ামী লীগ পিটালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষকে পিটালে, বাংলাদেশের বিরুদ্ধে অপরাধ করলে তার দায় মুক্তি আছে। এই জায়গাটা বিএনপি করেছে, এটি তার প্রোটেকশন। গোপালগঞ্জে গিয়ে এই যে নিরীহ মানুষকে, আবার আপনিও গোপালগঞ্জে সভা করে আসেন, আপনাকে প্রতিরোধ করবে না, কেউ ঢিলও দেবে না, মারবেও না, কিন্তু আপনি যদি ঘোষণা দিয়ে যান যে বঙ্গবন্ধুর কবরে আপনার পরবর্তী টার্গেট, মানুষ বিক্ষুব্ধ হবেই। ঠিক ওই পরিবেশ তৈরি করে একে রাজনীতি করে আপনি জনপ্রিয়তা অর্জন করবেন সাধারণ মানুষের কাছে, যে তাদের দাবি দেওয়া। গোপালগঞ্জে আপনার জনপ্রিয়তা নেই,
সেখানকার মানুষের জনপ্রিয়তা নেওয়ার জন্য আপনি সেইভাবে বক্তব্য দিবেন। এরা যে কি করেছে আর নিরীহ মানুষগুলো প্রাণ হারালো, এর বিচার করেছে বিএনপি? না, বিচারটা বন্ধ। এই জায়গাটাতে বিএনপি প্রশ্রয়টা দিচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ পিটানোর জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে দমন করার জন্য। আমি আরো খোলামেলা বলি, যদি বিএনপি নির্বাচন করত, বিএনপি যদি এই আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতো যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা তাদেরকে ভোটে দাঁড়াতো, ভোটে হারাবো, এই কনফিডেন্স নিয়ে যদি নির্বাচন করত, যদি জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ভাগাভাগির সমঝোতায় না যেত, যদি সত্যি সত্যি যদি একটি অংশগ্রহণমূলক, সবারই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো, এই আজকে এই দৃশ্যটা হতো না। এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এদেরকে স্থান করে দেওয়া ছাত্রলীগকে উৎখাতের জন্য, প্রত্যেকটা দলের নিশ্চয়ই দায় আছে, আওয়ামী লীগের প্রচুর দায় আছে, আমি অস্বীকার করছি না যে নিশ্চয়ই আওয়ামী লীগের প্রচুর দায় আছে, কিন্তু পরিবেশগুলো তৈরি হয় কোন কোন জায়গায়। যদি বাংলাদেশে 21শে আগস্ট না ঘটতো, তখনকার রাজনৈতিক সিনারি এটা অন্যরকম হতো। একজন মানুষ যখন দেখে যে আমি বিরোধী দলে থাকলে আমাকে সপরিবারে মেরে ফেলার চেষ্টা করা হয়, তখন তার কাছে কিন্তু আর গণতন্ত্র মুখ্য থাকে না, তার কাছে জীবন রক্ষা ক্ষমতাটা 1 নম্বর হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি তাই হয়ে গেছে। যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যদি রাখে, ইয়েস, আপনাকে গালিগালাজ করবে, আপনি এটা টলারেট করবেন, আপনার সমালোচনা করবে, আপনাকে তুলোধুলো করে সে তার রাজনৈতিক প্রতিষ্ঠা নেওয়ার চেষ্টা করবে, এইটাকে আপনি টলারেট করবেন। কিন্তু যে অপরাধমূলক কাজ আমরা চারদিকে দেখছি, এই অপরাধমূলক কাজগুলোকে আপনি টলারেট করছেন, ইট মিনস আপনি চান যে এই সন্ত্রাসী গ্রুপগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হোক, তারা অস্তিত্ব নিয়ে থাকুক। কালকে বিএনপি হাল ছেড়ে দিক, কালকে পুলিশ প্রোটেকশন চলে যাক, ঘর থেকে বেরোতে পারবে না একটা ছেলে, এটা রিয়েলিটি বাংলাদেশের। কারণ এদের নিয়ে আলোচনা করাটা এরা অত্যন্ত তুচ্ছ ক্ষুদ্র জনগণের কাছে, বাংলাদেশের মানুষের ওটা। এই যে আপনি নিজেই তুলে ধরলেন যে একটা মেয়েকে ট্রল করতে গিয়ে সিলেটের কি পাল যেন ওর নাম, বিউটি পাল, জনগণ নিজেদের অবস্থান জানিয়ে দিল যে না, আমরা এটির পক্ষে না। এখানে সবাই একটা বাক স্বাধীন, চিন্তার স্বাধীনতা, সবকিছু নিয়ে, তার সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে, শিক্ষার স্বাধীনতা নিয়ে কাজ করবে, মানুষ তো তার পক্ষে। এই জায়গায় এইসব গ্রুপ, এই ফ্রিডম পার্টি, এনসিপি, এনপিএ, এই এবি পার্টি, এগুলো যারা, এরা তো কিছুই না। হ্যাঁ, এদের বড় শক্তি হচ্ছে সাথে জামাত, এবং এদেরকে আশ্রয় দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই যে দায় মুক্তি দেওয়া, এই দায় মুক্তিটাই, এই প্রশ্রয়টাই তাদেরকে শক্তিশালী করছে। এটা আমাদের উপলব্ধি, জবাব দিতেই পারে, ওটা আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে আপনি ভালো জবাব থাকলে আপনি দেবেন, আমি এতটুকু বুঝি। ধন্যবাদ। একেবারেই। তৌহিদ ফিতরাত হোসেন, তৌহিদ ভাই আপনার কাছে একটু শুনি ছোট করে, তারপরে আবার মনিয়াপার কাছে 2-3টা প্রশ্নের জন্য যাবো, আগে দর্শক প্রশ্ন, আমার প্রশ্ন না। আপনার কাছে শুনি তাহলে, এই যে মনিয়াপা বললেন, তিনিও স্বীকার করলেন যে আসলে তারও প্রশ্ন আম্মারের বিষয়ে, শুধু আম্মার না, এনসিপি, জামাত, সবই তো একই মুদ্রার এপিটপিট, সবাই শিবির, সবাই জামাত, তাদের নিয়ন্ত্রণ করার কি কোনো পদক্ষেপ সরকার নিবে না, নাকি সরকার তাদের লাগাম ছেড়ে দিয়েছে? সরকার হয়ে উঠতে হবে। দেশ শাসন, আপনাকে আগেই বলেছি যে এত সহজ জিনিস নয়। আমাদের কাছে জনাব তারেক রহমানের যে বডি মুভমেন্ট, বা জনাব তারেক রহমানের যে রাজনৈতিক পরিচালনার ক্ষেত্রে উনি যে বডি ল্যাঙ্গুয়েজটা ওনার, সেটাকে হয়তোবা আমি যারে দেখতে নারী তার চলন বাঁকাও হইতে পারে, কিন্তু আমি যাদের সাথেই কথা বলেছি আওয়ামী লীগ বিরোধী, কিন্তু কেউ বলছে না যে তারেক রহমান সাহেবই দেশ চালাচ্ছেন। এই জিনিসটা মনিয়াপা ভালো বলতে পারবেন অবশ্যই। মনিয়াপা, দেশে একটি সুস্থ ধারা বজায় রাখার জন্য উভয়, এবং বিশেষ সবার দায়িত্ব আছে। উভয় বলতে আমি বোঝাতে যাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপি। আমরা পরস্পরকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে আমরা এখন জানাজাতেও শরিক হতে পারি না। আওয়ামী লীগ হইলে বিএনপি আসবে না, বিএনপি হলে আওয়ামী লীগ আসবে না। আমরা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে আমরা বিয়ে শাদীতে দেখা হলে একে অন্যের সাথে খুশগল্প এখন আর করি না, কারণ আমাদের রাজনীতি যে সংস্কৃতি চালু হয়েছে সেখানে আমাদের নেতারা নাখুশ হন। নেতাদেরকে খুশি করতে গিয়ে আমরা আমাদের সামাজিক যে অবস্থান সেটাকে নষ্ট করে যাচ্ছি। আমরা বেসিক্যালি, বাংলাদেশ খুব বড় দেশ নয়, আমরা সবাই সবার সাথে কোনো না কোনো ভাবে পারিবারিক ভাবেই রিলেটেড। এই যে টুকু সাহেব বলল ভদ্রলোক আওয়ামী লীগ করে না,
টুকু সাহেবকে আমি আপনার মাধ্যমে প্রশ্ন করছি, উনাকে দিয়ে জিজ্ঞেস করবেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগের সাথে অভদ্র লোক কুটুমিতা করতে পারে, তাই না? উনার কথার মাধ্যমেই সেটা বলছে। আপনি বলবেন যে একটা ভদ্রলোক আমের এই লন্ডনে রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, সে আপনাকে এই প্রশ্ন করেছে, আপনি তাকে যদি পারেন উত্তর দিবেন। আপনি এই পরিপ্রেক্ষিতে আমাদের এই উত্তরণের 2-3টা জিনিস, একটা হলো প্রপার গণতন্ত্র। আমরা গত 55 বছর 56 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা কেউই প্রপার গণতন্ত্র, কোনো দলই প্রপার গণতন্ত্রের চর্চা করিনি। আমরা কোনো দলই স্বাধীনতার পক্ষে প্রপার করিনি, ন্যায় বিচার করিনি। আমরা যেই এসেছি আওয়ামী লীগ এবং বিএনপি মুক্তিযুদ্ধকে পুঁজি করেছি, মুক্তিযুদ্ধকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করেছি। আপনারা বিএনপি আলারা বলেন মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার দল, আর আমরা বলি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আসলে দুটোটাই তো সব দিক বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু মূল কথাটা এক, যে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। সেই মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা কি মুক্তিযুদ্ধের কাছে সাথে ন্যায় বিচার করছি? আমরা ন্যায় বিচার করছি না। গণতন্ত্র, আমাদের দুই দলেই গণতন্ত্রের কতটুকু চর্চা হয় মনিয়াপা নিশ্চয়ই জানবেন, না হলে মনিয়াপার মতো একজন রাজনীতিবিদকে সংসদীয় ওই কি আসন বলে এগুলাকে, যে আপনার সংরক্ষিত নারী আসন, মনিয়াপার মতো রাজনীতিবিদকে দেখবো, এটা অবশ্য আমি আশা করিনি কখনো। আমরা যে আজকে বাংলাদেশের কোন টেলিভিশনে, আমি আওয়ামী লীগ করি কিন্তু আমি তো 2008 এই দেশে আসছি, চুরি ডাকাতি করিনি। বাংলাদেশের একটা টেলিভিশন, আগে যে সব পত্রিকা আমার লিখা চাপাতো, তারাও এখন আমাকে আর বলে না ভাই একটা লিখা পাঠান। কেন? কারণ হলো সেখানেও আঘাত আসছে। এই গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সম্ভব, গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সম্ভব দেশে ওই জামাতের ইত্রামির যে সংগঠন, মানে ইত্রামি করার জন্য যে সংগঠনের জন্ম দিয়েছে তারা, তাদেরকে বাঁচিয়ে রেখে। আমি বলি এনসিপি হলো জামাতের রেইনকোট, হ্যাঁ, বৃষ্টি আটকানোর রেইনকোট। তারা যে শব্দগুলো ব্যবহার করতে পারে না, সেই শব্দগুলো হাদিকে দিয়ে ব্যবহার করায়, সেই শব্দগুলো আপনার এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে ব্যবহার করায়। আজকে আপনি বলেন আপনি মুক্তিযুদ্ধের সম্বন্ধে কালকে থেকে রেগুলার কথা বলা শুরু করেন, আপনার মনিকেও জামাতে ইসলাম এনসিপি আপনাকেও গালি দিবে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারিকে গালি দিয়েছে ফজলুর রহমানকে গত কিছুদিন আগে। এই আজকে দেখেছি সে বলেছে